এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। সে যাই হোক, আমাকে কেমন লাগছে বলো? ভূতের এক্সিবিশন হলে প্রেজেন্ট করা যাবে, কেউ সন্দেহও করবে না যে তুমি মানুষ। বাহ, তাহলে ভালো সেজেছি বলো। তুমি যা তাই সেজেছো, খারাপ কি? তুমিও তাহলে ঝন্টু মিয়া সেজে বসে থাকো। কেমন করে সাজে? মুখে ছাগল দাড়ি আর মাথার চার কোণা টুপি পরলেই চলবে। স্বরূপ হাসল। কথা চলল আরো অনেকক্ষণ। স্বরূপের আর কাজ করা হলো না। ফোন যখন রাখলো তখন ঘুমিয়ে চোখ জড়িয়ে আসছে তার। পরপর কয়েকদিন একই রুটিন চলল। সারাদিন দুজনে ব্যস্ত থাকে, রাতে ভিডিও কলে কথা হয়। তনিয়াই কল করে। সে প্রথম দিন ভূত সেজেছিল, এরপর থেকে উল্টোপাল্টা সব ফিল্টার দিয়ে রাখে মুখের উপর। আসল চেহারা স্বরূপকে দেখতে দেয় না। স্বরূপ নানা কথা বলে, ফিল্টার সরানোর চেষ্টা করে, তনিয়া সরায় না। তার কথা হলো সে স্বরূপকে দেখতে ফোন করেছে। স্বরূপের যদি তাকে দেখতে ইচ্ছে হয় তাহলে সে যেন নিজেই কল করে নেয়। স্বরূপ করে না, রোজ ইচ্ছে করে তবুও করে না। একদিন আর থাকতে না পেরে করে ফেলল। তনয়া খুশি হয়ে কল ধরল। কয়েকদিন পর তনয়ার স্বাভাবিক চেহারা দেখে কেমন ভালো লাগতে শুরু করলো স্বরূপের। তনয়া বলল, অবশেষে ফোন করলেন তাহলে? স্বরূপ তা স্বীকার করবে কেন? সে বলল, ভুল করেছি, আসলে মাকে ফোন করছিলাম। তনয়ার সাথে সাথে কল কেটে দিল। স্বরূপ থতমত খেয়ে গেলেও আর কল করলো না। তনয়াও সেদিন আর স্বরূপকে কল করলো না, তার পরের দিনও না। স্বরূপের শ্বশুরবাড়ি যাবার কথা ছিল শুক্রবার। সে বৃহস্পতিবার অফিস থেকে ফেরার পথে কি মনে করে শ্বশুরবাড়ির দিকে রওনা দিল। তনয়া দুদিন ধরে কথা বলছে না। তার রাতের ঘুম তো হচ্ছেই না, কাজকর্ম লাটে ওঠার জোগাড়। তনয়া স্বরূপেরই অনাকাঙ্ক্ষিত আগমনে সব রাগ ভুলে গিয়ে হাসি মুখে বলল, ইস, তুমি কি এই কয়েকদিনে আরো সুন্দর হয়েছ? স্বরূপ অবাক হয়ে বলল, সুন্দর হব কেন, কাজের চাপে আরো শুকিয়ে গেছি। কিন্তু আমার কাছে আগের চেয়েও বেশ সুন্দর লাগছে। সেই রাতে তনিয়ার ঘুম খুব ভালো হলো। তার মনে হলো এত দিনে তার ঘরের শান্তি ফিরে এসেছে, সব আগের মতন হয়ে গেছে, শুধু ওর কোলবালিশটা বদলে গেছে। এই যা। তনিয়ার ঘরের বিশাল বুকশেলফটা মনোযোগ দিয়ে দেখছিল স্বরূপ। শেষে মন্তব্য না করে থাকতে পারল না সে। তোমার বইয়ের কালেকশন তো দারুণ। তনয়া হাসল। হ্যাঁ, ছোটবেলা থেকেই জমিয়েছি সব। বই পড়তে ভালোবাসো বুঝি? খুব। আগে তো বলনি। সময়টা কোথায় পেলাম? স্বরূপ বই দেখতে লাগলো। আহমদ সফার বইগুলো দেখে বলল, এগুলো সব পড়েছো? হ্যাঁ। কেমন লাগে? দারুণ, আমার পছন্দের লেখক। স্বরূপ একটু অবাক হয়ে তাকায়, তারপর বলল, আমার মনে হতো মেয়েরা আহমদ ছফা বোঝে না। তনয়া আভ্র কুচকে বলল, এর মানে কি? বুঝবে না কেন? মেয়েদের মাথায় কি ঘিলু কম? ঠিক সেটা না, স্বরূপ কথা ঘোরালো। আমার আসলে ধারণা ছিল মেয়েরা শুধু প্রেম ভালোবাসার গল্প পড়ে, যেমন শরৎচন্দ্র কিংবা হুমায়ুন। হ্যাঁ তুলতে তনয়া বলল, মেয়েরা সবই পারে, পাঠকদের মধ্যে মেয়ে পাঠকই বেশি, বুঝলে? এত যে জ্ঞান দিচ্ছ, তোমার নিজের বাড়িতে তো বইয়ের চিহ্নও দেখলাম না। বই পড়ি না অনেকদিন, কেন? ইচ্ছে করে না, ব্যস্ততায় বই পড়ার ইচ্ছে মরে গেছে। বলতে বলতে সে ভ্যান ব্রাউনের ইনফার্নো বইটা টেনে নিয়ে বেতের চেয়ারে হেলান দিয়ে বসলো। পড়বে এখন? এটা অনেক আগের পড়া, খুব পছন্দের ছিল, কিন্তু ভুলে গেছি, আরেকবার পড়াই যায়। তনিয়া খুশি হয়ে বলল, আচ্ছা পড়ো। তুমি খুশি হচ্ছ কেন? আমার খুব ইচ্ছে ছিল আমার বড় বই পড়বে, তারপর একসাথে বই কিনবো, পড়বো, আলোচনা করব। স্বরূপ হেসে বলল, বই পড়া ছেলের অভাব পড়ে গিয়েছিল বুঝি? মানে? এই যে আমাকে বিয়ে করে ফেললে। তোমার সাথে কপালে লেখা ছিল। স্বরূপ বাঁকা হাসল, কিচ্ছু বলল না। তনিয়া দীর্ঘশ্বাস ফিরে বলল, আমি কি তোমাকে খুব বিরক্ত করছি? স্বরূপ বই থেকে চোখ না তুলে বলল, গানের সুরে প্রশ্নটা করো, তাহলে উত্তর দেব। তনিয়া একটা কুশন ছুঁড়ে মারল স্বরূপের মুখে, তারপর উঠে চলে গেল। স্বরূপ কুশনটা বুকে জড়িয়ে বই পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর তনয়া 2 কাপ কফি নিয়ে ফিরল। একটু আগে সকালের নাস্তা সেরেছে তারা, আজ অনেক রান্নাবান্না হবে। মা আগে থেকে পাশের বাড়ির ছোটা বুয়া বিনু খালাকে বলে রেখেছিল তাকে একবেলা কাজ করে দিয়ে যেতে হবে, আর ওদের গৃহপরিচারিকা তো আছে। মা তনয়াকে বললেন তাকে কোনো সাহায্য করতে হবে না, সে স্বামীকে সঙ্গ দিতে পারে।
তনয়া একটু লজ্জা পেয়ে চলে এসেছে। স্বরূপ কফির কাপ হাতে বলল, তুমি বানিয়েছো? না, মা বানিয়েছে। তুমি কি রান্না বান্না পারো না? তনয়া একটু অবাক হয়ে বলল, পারবো না কেন? কখনো খাওয়ালে না তো। আশ্চর্য তো, সুযোগ পেলাম কখন? তাই তো, তাই তো। স্বরূপ আরো কিছু অসংলগ্ন কথা বলে গেল বই পড়ার ফাঁকে ফাঁকে। তার প্রধান মনোযোগ রইল বইতে। তনয়াও একটা বই নিয়ে বসেছে, পশ্চিমবঙ্গের লেখকের বই। খুব নামডাক হয়েছে বইটা। এটা নিয়ে সিরিজও তৈরি হয়েছে, ইন্দুবালা হাতের হোটেল। সে কবে কিনে রেখেছিল তনয়া, আজও পড়া হয়নি। পড়তে শুরু করে তনয়ার খুব মজা লাগতে শুরু করলো। কত রকমের রান্নার বর্ণনা, আর সাথে এগিয়ে যাওয়া ইন্দুবালার জীবনের গল্পটা। এক পর্যায়ে তনয়ার চোখে পানি চলে এলো। সে বই বন্ধ করে অন্যদিকে তাকাতেই দেখল স্বরূপ চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। ওর মুখে এত গভীর বিষাদের ছায়া সে আগে দেখেনি। কিসের এত বেদনা তার? স্বরূপ অনেকক্ষণ পর চোখ খুলল। তার চোখ লাল। তনিয়ার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, ঘুমিয়ে পড়েছিলাম। তনিয়া জানে ও ঘুমায়নি, এইমাত্র একটা মিথ্যে বলল। সে কি এত কাছে থেকেও মানুষটাকে স্পর্শ করতে পারছে না? বইটা শেলফে রেখে দিয়ে বারান্দায় চলে গেল স্বরূপ। তনিয়াও আর কিছু পড়তে পারল না। একটা দীর্ঘশ্বাস ঝুলে রইল ঘরে। দুপুরের খাবারটা জমজমাট হলো। এত পদ দেখে স্বরূপের মাথা ঘুরে যাবার জোগাড়। সে হেসে বলল, আন্টি, এত পদ দিয়ে আমি জীবনেও খাইনি। এসব 1 মাস ধরে খাওয়া যাবে। তনিয়ার মা হাসি মুখে বললেন। বিসমিল্লাহ বলে শুরু করো, আজকেই খেতে পারবে। স্বরূপ মনে মনে ইন্না লিল্লাহ পড়ল। খাবে না করেও সে কম খেলো না। তনিয়া খেয়াল করলো স্বরূপ বেশ আরাম করে খাচ্ছে। মার বাবার যত্নটা সে উপভোগ করছে। ওর চোখে মুখে সকালকার সে বিষাদের ছিটে ফোটাও নেই। কি প্রাণবন্ত হাসি! মানুষটা ভালোবাসে, তাহলে তাকে কেন নয়? সে কি ভালোবাসতে পারছে না, নাকি তার ভালোবাসা মানুষটাকে স্পর্শ করছে না? সন্ধ্যার দিকে ওরা রওনা দিল নিজেদের বাসে। মা সাথে খাবার দাবার দিয়ে দিয়েছেন। তনয়ার জিনিসপত্র তো আছেই। স্বরূপ সব জিনিস গাড়িতে তুলতে তুলতে বলল, তোমাকে নিয়ে বাসা বদলাতে হলে আমার খবর হয়ে যেত। ভাগ্যিস নিজের ফ্ল্যাটে থাকি। তনয়া কিছু বলল না। দন্ত বিকশিত হাসি উপহার দিল। বাড়িতে পৌঁছে তনয়া বড় করে একটা নিঃশ্বাস নিল। যদিও বিয়ে করে এখানেই সে এসেছিল, তবুই প্রথম তার মনে হলো এই তো তার সংসার, তার বর্তমান ঘর। নিজের ঘরের মতন শান্তি লাগছে। এর আগে মা চাচিরা থাকায় ভালো করে দেখতে পারেনি তনয়া। আজ ঘুরে ঘুরে সব দেখল। 4টা বেডরুম, সবগুলোই সুন্দর করে সাজানো। রান্নাঘরটা দুর্দান্ত বলা যায়। পুরোটা ঝকঝক করছে। বসার ঘরটা বড়। একপাশে বিশাল জানালায় হালকা রঙের মসৃণ কাপড়ের পর্দা টানা। পর্দা সরিয়ে দিতে আলো জ্বালা শহরের বড় একটা অংশ যেন উন্মুক্ত হলো চোখের সামনে। সে মনে মনে স্বরূপের রুচির প্রশংসা না করে পারল না। স্বরূপের কথা মনে হতেই নিজেদের বেডরুমে উকি দিল সে। জানলার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কার সাথে যেন? সে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল স্বরূপকে। স্বরূপের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে ধীরে সুস্থে কথা শেষ করে ঘুরে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? বাসাটা এত সুন্দর করে সাজিয়েছো তুমি, আমি ইমপ্রেসড। তোমাকে ইমপ্রেস করতে তো সাজাইনি। তনয়া একটু অপমান বোধ করে বলল, তা জানি, কিন্তু কাকে ইমপ্রেস করতে সাজিয়েছো শুনি? নিজেকে। ছোট্ট উত্তর দিল স্বরূপ। তনয়া ওর কথা কানে নিল না। মাঝে মাঝে লোকটাকে বিরক্তিকর লাগে। সে জিনিসপত্র একটু একটু করে গোছাতে শুরু করলো। স্বরূপের ডাক শুনে একটু পরে উঠে পড়ল। বসার ঘরে গিয়ে দেখল সে 2 কাপ চা বানিয়ে সাজিয়ে রেখেছে। তনিয়া যেতেই বলল, লাইট অফ করে দিয়ে এসে বসো। অন্ধকারে চা খাবে? অফ করো আগে, তারপর দেখো কি হয়। তনিয়া লাইট বন্ধ করে মুগ্ধ হয়ে গেল। বিশাল জানলা দিয়ে চাঁদের আলো গলগল করে ঢুকে যাচ্ছে। আজ বোধহয় পূর্ণিমা। রূপার থালার মতো চাঁদটা আকাশে বসে বিলিয়ে দিচ্ছে সব রূপ। স্বরূপ জিজ্ঞেস করলো, চা খেতে অসুবিধা হবে? না। সে পাশে গিয়ে বসে চায়ের কাপ তুলে নিল। বেশ কিছুক্ষণ নীরবতার পর স্বরূপ বলল, আজকে যে বইটা পড়তে নিলাম তার সাথে কিছু স্মৃতি জড়িয়ে ছিল। সেই জন্যই কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিলাম সকালে। তনয়া মনে মনে বলল, অন্য মনস্ক না, কথাটা হবে আবেগী। কিন্তু আপনাকে তো তা বলা যাবে না। বললে বলবেন আপনার আবেগ টাবেগ কিচ্ছু নেই। স্বরূপ বলে গেল,
ওটা আমাকে একজন উপহার দিয়েছিল জন্মদিনে। পড়ার পর তার সাথে লম্বা আলোচনা হয়েছিল। তোমার বইটা অনুবাদ হলেও আমি পড়েছিলাম ইংরেজিতে। সে ইংরেজি সাহিত্য পছন্দ করত, ছাত্রীও ছিল ইংরেজি সাহিত্যে। ওর জন্যই অনেক বই পড়েছিলাম। চলে যাবার পর আর পড়িনি। তনিয়া চুপ করে শুনল শুধু, আবার কিছুক্ষণ নীরবতা। স্বরূপে ফের কথা শুরু করলো। ও সব সময় সেই টিচারের কথা বলতো। তার গলায় পোয়েট্রি শুনলে নাকি পাগল পাগল লাগে। আমার রাগ হতো, অভিমান হতো, কিন্তু বুঝিনি মানুষটাই আমার দিন। তনিয়া স্বরূপের একটা হাত ধরল। এক সময় মৃদু স্বরে জিজ্ঞেস করলো, তুমি এখন ওকে ভালোবাসো? স্বরূপ তনয়ার হাতটা আঁকড়ে ধরল, তার কাঁধে মাথা রেখে বলল, না তনয়া, ভালোবাসি না। তবে সবটা ভালোবাসা আর বিশ্বাস তার জন্য একটা কাচের জারে জমিয়ে রেখেছিলাম। জারটা ভেঙে গেছে। আমার সব বিশ্বাস আর ভালোবাসা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। আমার সেই ভালোবাসার টুকরোগুলোর জন্য কষ্ট হয়, কাউকে বিশ্বাস করতে না পারার জন্য কষ্ট হয়, তার দেওয়া অপমানের জন্য কষ্ট হয়। আমি ভুলতে পারি না সেসব। তুমি বুঝবে না তনয়া, এতটা বিশ্বাসঘাতকতা চাইলেই ভোলা যায় না। তনিয়া বুঝল তার কাঁধ ভিজে যাচ্ছে, স্বরূপ কাঁদছে, ওর ভেতরটা কষ্টে মুছড়ে যাচ্ছে। তবুও তার মাঝে একটা স্বস্তি টের পাচ্ছে সে। ভালোবাসা না থাকুক, স্বরূপ তাকে ভরসা করতে শুরু করেছে, আপন ভাবতে শুরু করেছে। হয়তো এসব কথা তাকে তো বলতো না, তার কাঁধে মাথা রেখে কাঁদতো না। তনিয়া চুপচাপ স্বরূপের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো যতক্ষণ না তার কান্না থেমে যায়। এক সময় সে নিজেই সামলে নিয়ে উঠে বসলো, ধরা গলায় জিজ্ঞেস করলো, তোমার খুব খারাপ লেগেছে এসব শুনতে, তাই না? তনয়া সে প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তুমি আমাকে সব বলতে পারো, যা মনে আসে সব বলে দিলে তুমি হালকা হবে, তোমার মনও, আমি তাতেই খুশি হব। স্বরূপ এবারও হাসার চেষ্টা করে ব্যর্থ হলো। তার অপরাধ বোধ হচ্ছে কিছুটা। তনয়া জায়গায় অন্য কেউ হলে ঝগড়া করতো প্রাক্তনের কাহিনী শুনে, আর এই মেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। সে মনে মনে বলল, তনয়া, তুমি এত আলাদা কেন? তুমি এত ভালো কেন? তনয়া যখন চিৎকার করে জেগে উঠল তখন ঘড়িতে 2:30 বাজে। ও চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেছে স্বরূপের। সে তড়িঘড়ি করে উঠে বসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। তনয়া তখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভয়ানক একটা স্বপ্ন দেখেছে সে। স্বরূপ তার কাঁধে হাত রেখে বলল, তনয়া, ঠিক আছো? তনয়া একটু ধাতস্থ হলে উত্তর দেয়, হ্যাঁ। স্বরূপ তাকে পানির গ্লাস এগিয়ে দিল, জিজ্ঞেস করল, খারাপ স্বপ্ন দেখছিলে? তনয়া স্বপ্নটা মনে করতে চাই না। পরপর দুটো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তার, একবার স্টেশনে আরেকবার গ্রামে। দুটো মিলে বিভৎস এক স্বপ্নের রূপ নিয়েছে। সে সব ভুলে থাকতে চায়, এমনিতে অনেকটা ভুলে থাকেও, কিন্তু অবচেতন মন বলেও একটা জিনিস আছে, সে ভুলে না। তনয়া পানিটা এক চুমুকে শেষ করে বলে, আমি যে আমি স্বপ্ন দেখেছি। স্বরূপ আর স্বপ্নের কথা তোলে না, বলে, শুয়ে পড়ো, লাইট অফ করব? তনয়া একটু বিরক্ত হয়েই বলে, তোমার এত লাইট অফ করতে ইচ্ছে হয় কেন বলবে? একটু আলো থাকলে কি হয়? বলতে বলতে তনয়ার চোখে পানি চলে এলো। স্বরূপ অবাক হয়ে বলল, আমি কি কাদার মতো কিছু বলেছি? এরকম রিয়াক্ট করছো কেন মাঝরাতে? তনয়া এবার উত্তরই দিল না, বিছানা থেকে উঠে বেরিয়ে গেল। পাশের খালি ঘরে আলো জ্বলে বসে রইল। তার ইচ্ছে করছে না কোনো কথা বলতে, বরং ভয় করছে, বুক কাঁপছে। বারবার স্বপ্নে দেখা কালো রোমোর সাথের কথা মনে পড়ে যাচ্ছে। একা ঘরে তার আরো ভয় করতে লাগলো। কিন্তু স্বরূপের উপরও রাগ হচ্ছে। রাতে একটা মানুষ ভয় পেয়ে জেগে উঠলে এরকম কড়া সুরে কথা বলবে কেন? তনয়ার সাথে কেউ কোনোদিন জোরে কথা পর্যন্ত বলেনি। তার এবার না সত্যি ভীষণ মন খারাপ লাগতে শুরু করলো, সাথে ভয় তো আছে। চোখের পানি বাঁধ মানতে চাইছে না। এক সময় সে ফুপিয়ে কাঁদতে লাগলো। তনিয়া চলে যাবার পর স্বরূপ কিছুক্ষণ হতভম্বের মতন বসে থেকে শেষে শুয়ে পড়লো। রাতে দুপুরে মেয়েদের ন্যাকামি সহ্য করতে পারবে না বলেই সে বিয়েটা করতে যায়নি। শখ করে এই মেয়ে তাকে বিয়ে করেছে। সামান্য কথা সহ্য করতে না পারলে সারা জীবন মা বাবার পুতুপুতু কন্যা হয়ে থাকা উচিত ছিল। শুয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করলো স্বরূপ। ঘুমটা হাওয়া হয়ে গেছে, তার চেয়েও বেশি হাওয়া হয়েছে তার বুকের ভেতরটা। খারাপ লাগা জমা হচ্ছে একটু একটু করে। আশ্চর্য তো, সে মেয়েটার উপরে বিরক্ত হলে তার জন্যই আবার খারাপ লাগবে কেন? যত সব বাজে অনুভূতি। মোবাইলটা টেনে নিল সে, ফেসবুকের পাতা খুলে বসলো।
আজকাল এই এক জিনিস পৃথিবীর সব ফুলিয়ে দিতে পারে। কত হাসি ঠাট্টা বিনোদনে ভর্তি জগৎ। স্বরূপের বড় কঠিন সময়ে এই ফেসবুকিং করে সে লম্বা সময় কাটিয়ে দিত। পরে অবশ্য আরও বেশি হতাশ লাগতো, তবুও সময় তো কেটে যেত। আজ কাটলো না। অনেকক্ষণ নিউজ ফিডে ঘোরাঘুরি করেও সে দেখলো ঘড়ির কাঁটায় অতিবাহিত হয়েছে মাত্র 15 মিনিট। অথচ সাধারণত উল্টোটা হয়। সবচেয়ে মজার বিষয় হলো তনিয়ার সাথে যে লাইট নিয়ে কথা কাটাকাটি হলো, সেই লাইট সে তখন থেকেই জ্বালিয়ে রেখেছে, বন্ধ করেনি। স্বরূপ শেষ পর্যন্ত উঠে বসলো। নিজেও বুঝতে পারল না কখন সে বসা থেকে উঠে দাঁড়িয়েছে আর কখন পায়ে পায়ে পাশের ঘরে চলে গেছে। তনিয়া তখনও কাঁদছে। তার জামার সামনের অংশ ভিজে গেছে চোখের পানিতে। স্বরূপের এবার সত্যিই দুশ্চিন্তা হতে লাগলো। সে পাশে বসে তনয়ার মাথায় হাত রেখে বলল, তনয়া, এই তনয়া, কি হয়েছে তোমার? খুব খারাপ স্বপ্ন দেখেছিলে নাকি? আমার কথায় কাঁদছো? পাগল নাকি তুমি তনয়া? তনয়া মুখ ঘুরিয়ে রাখলো। স্বরূপ নরম সুরে কথা বলে। তার অভিমান উপচে পড়েছে। গলে পড়বে না সে। যদিও রাগ বা অভিমান কোনোটাই দীর্ঘমেয়াদে তার মনে বসে থাকে না, একা একাই উড়ে চলে যায়। তার উপর এখন একজন বসে বাতাস দিচ্ছে। স্বরূপ হাত দিয়ে চেপে তনয়ার মুখটা ঘোরানোর চেষ্টা করলো। তনয়া শক্ত হয়ে রইল। সেবার উল্টো পাশে গিয়ে বসলো। তনয়া সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। এবার তার হাসি পাচ্ছে। কি মুশকিল, এইমাত্র যেসব কান্নার ভিতর থেকে বানের স্রোতের মতো ভেসে আসছিলে সেসব কোথায় গেল? নিজে নিজেকে প্রশ্ন করলো তনয়া। না রে তনয়া, তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই একটা চরম বোকা, ইমোশনাল ফুল। না না, আবেগে বেকুব। স্বরূপ এদিকে সত্যিই ঘাবড়ে গেছে। সহজ একটা মেয়ে এরকম করছে কেন? গভীর দুঃখ পেয়েছে? সে তো এত কঠোর ব্যবহার কখনো করে না, বরং ওর নরম স্বভাবের জন্য যথাসম্ভব নমনীয় হওয়ার চেষ্টা করে। স্বরূপ এবার তনয়াকে জোর করে উঠিয়ে কোলে তুলে নিল। রওনা দিল নিজের ঘরের দিকে। তনয়া প্রথমে চমকে গিয়েছিল। স্বরূপের কোলে চড়ে তার ভারী মজা লাগলো। হাসিও পেয়ে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে হাসি আটকে মুখটা গম্ভীর করে রাখলো সে। হয়তো একটু বেশি অভিনয় হয়ে গিয়েছিল। স্বরূপ ওকে কোলে রেখে জিজ্ঞেস করলো, তনয়া, তোমার কি বাথরুমে যাওয়া প্রয়োজন? তনয়া আর পারল না, এসে ফেললো। স্বরূপ চোখ বাঁকিয়ে জিজ্ঞেস করলো, কাহিনী কি? তনয়া এবার স্বরূপের গলা জড়িয়ে ধরে স্বাভাবিক সুরেই বলল, কিছু না, আমার খুব খারাপ লাগছিল। তুমি মন ভালো করে দিয়েছ। আমার জন্যই তো মন খারাপ হয়েছিল। পুরোটা তোমার দোষ নয়। স্বপ্ন তো দেখেছিলাম, কিন্তু তুমি বলো আর এরকম করে কথা বলবে না, আমার কষ্ট হয়। কিরকম করে? এই যে ধমক দিয়ে। তুমি বয়সে কত ছোট, একটু আধটু ধমক না হয় খেলে? না, একটুও না, আমি কোনো ধমক চাই না। কি চাও? স্বরূপ এবার খানিকটা তরল গলায় বলল। তনয়া কথা বলল না। তার আবারও হাসি পাচ্ছে। সে বুঝে গেছে চাইলেও কোনো দিনই মানুষটার সাথে সে রাগ করে থাকতে পারবে না। ওর মুখ দেখে সব অপরাধ ক্ষমা করে দিতে পারবে। একটু আহ্লাদ করলে নিজেকে মেলে দিতে ওর একটু সময় লাগবে না। এরকম বিধ্বংসী অনুভূতির কি কোনো মানে হয়? ওর ঘোর লাগা চোখের দিকে তাকিয়ে স্বরূপের মনে হলো মেয়েটা পাগল হয়ে গেছে। সে তো তাবিজ কবজ করেনি, এত পাগল হওয়ার কি কারণ? তুমি কি আজকে আমাকে নামাবে না? বলতে বলতে খিলখিল করে হেসে ফেলল তনয়া। স্বরূপ ওকে বিছানায় নামিয়ে দিল। পরক্ষণেই তনয়ার হাসি চাপা পড়ে গেল স্বরূপের ঠোঁটের কাছে। কিছুক্ষণ পর তনয়া টেবিল ল্যাম্পটা বন্ধ করতে হাত বাড়তেই স্বরূপ খপ করে ধরে হাতটা সরিয়ে নিয়ে বলল, আজ তো লাইট বন্ধ হবে না, ওটা আলো ছড়াবেই। তনয়ার শক্ত মুঠির ভেতর থেকে হাত ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ দুটোই বন্ধ করে ফেলল। ওদের ঘুম হয়েছিল শেষ রাতের দিকে। তনয়া ক্লান্তিতে মরার মতন ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যেই শুনেছে স্বরূপ তাকে বলছে সে অফিস যাচ্ছে। তনয়া কোনো রকমে চোখ মেলে দেখেছে মফ কালারের শার্ট, কালো প্যান্ট পরা এক ব্যস্ত মূর্তি ঘোরাফেরা করছে। আর একটু কষ্ট করে পুরোপুরি চোখ মেলতে চোখে পড়েছে ওর ব্যাগ ব্রাশ করা চুলে নিচে সুন্দর মুখে ব্যস্ততার ছাপ আর একটু ভ্রুকুটি। আরে তনয়া উঠে বসতে বসতে বলল, আমার জন্য তোমার এত তাড়াহুড়া করতে হলো, তাই না? স্বরূপ ঘুরল তার দিকে। উঠেছো কেন? তোমার কি অফিস আছে নাকি? ঘুমাও। কিন্তু তুমি খাবে না? স্বরূপ ব্যস্তভাবে ঘড়ি দেখল। তারপর এক ছুটে এসে তনয়ার গালে চুমু খেয়ে বলল, এই তো খেলাম, এখন যাই, তুমি খেয়ে নিও, সব আছে ফ্রিজে। তনয়ার চোখে আবার ঘুম জড়িয়ে এলো। ঘুমের সাথে মিশে রইল মিষ্টি পারফিউমের ঘ্রাণ।
মনে হলো সুরভ আশেপাশেই তো আছে। তনিয়ার ঘুম ভাঙলো কলিং বেলের শব্দে। সে উঠে ঝিম ধরে কয়েক মুহূর্ত বসে থাকলো, তারপর ওড়না খুঁজে নিয়ে দরজা খুলতে গেল। দুরি খালা এসেছেন। দুরি খালার সাথে ওর বিয়ের পরদিন পরিচয় হয়েছিল। উনি একবেলা এসে বাড়ির সব কাজ করে দিয়েছেন। ফ্ল্যাটের একটা চাবিও ওনার কাছে থাকে। তনিয়া দরজা খুলেই হাসি মুখের দেখা পেল। খালা ঘরে ঢুকে নিজের ঘরের মতোই কাজ করতে শুরু করলেন। তিনি যখন ওদের বেডরুমের বিছানা গোছাতে লাগলেন, তনিয়ার খুব লজ্জা লাগলো। বিছানার চাদর দেখলেই বোঝা যাবে এর উপর দিয়ে বেশ ঝড় ঝাপটা পার হয়ে গেছে। সে তাড়াতাড়ি করে বলল, খালা, রান্নাঘরের হাঁড়ি পাতিল আপনি ধুয়ে ফেলুন, আমি এটা করছি। খালা নিজের মতন কিছু একটা বুঝে নিয়ে চলে গেল। তনিয়া তাড়াতাড়ি বিছানা গুছিয়ে ফেলল। দুরি খালার সাথে সাথে থেকে সে নিজের সংসারটাও চিনতে শুরু করলো একটু একটু করে। প্রতিটা শোপিস, ফুলদানির ফুলগুলো আর দেয়ালে ঝোলানো পেন্টিং দেখলো সময় নিয়ে। বারান্দাগুলো একেবারে ফাঁকা। গাছ লাগানো যায়, ওর দার্জিলিং থেকে এলেই এখানে গাছ লাগাবে সে। কি কি গাছ লাগালে সুন্দর হবে এখন থেকেই কল্পনা করে নিল। এর মধ্যে সকালের নাস্তা হিসেবে দুটো ব্রেড কোনো মতো খেয়ে কড়া এক কাপ কফি নিয়ে ডিভানে বসে আরাম করে চুমুক দিল। এই ফ্ল্যাটে কেমন একটা ঝিরঝিরে শান্তি আছে। তা নিজের সংসার বলেই কি সে এরকম শান্তি অনুভব করছে? দড়ি খালা এলেন। তার মুখের সাথে হাসিটা টেপ দিয়ে যেন জুড়ে দেয়া। খালা, আসে কি রানবা? আজকে রান্না বান্না থেকে আপনার ছুটি খালা, আমি রান্না করব। আপনি বরং একটু কাটাকুটি করে দিয়ে যান। কি করতাম? তনয়া উঠে গিয়ে সব দেখিয়ে দিয়ে এলো। এখন শান্তির সাথে সুখ সুখ ভাবও হচ্ছে। এখন থেকে সে বাড়ির মালকিন। একটা আস্ত সংসারে তার কথা মতো রান্না হবে, কাজ হবে। ভাবা যায়। তনয়ার মুখে হাসি ছড়িয়ে পড়ল। এভাবে তা আগে ভেবে দেখা হয়নি। স্বরূপের খোটা মনে আছে তনয়ার। কোনোদিন তো কিছু রান্না করে খাওয়ালে না। ইস, যেন কত সময় পেয়েছে। আজ খাওয়াবে ভালো করে। দুপুরে তনয়া রান্না করেনি। গতকাল মায়ের দেখা খাবারের কিছুটা বেঁচে ছিল। সেগুলো খালি করে একটু টিভি দেখে বিকেলের দিকে রান্না করতে গেল। অনেকগুলো আইটেম করলো। বিশেষ করে সে যেগুলো ভালো পারে সেগুলো। গতকাল দেখেছে স্বরূপ ভর্তা পছন্দ করে। সে 3 রকমের ভর্তা করেছে। টমেটো ভর্তা, ডাল ভর্তা আর ডিম ভর্তা। শিল নোড়া থাকলেও আরও করতে পারত, কিন্তু জিনিসটাতে এই বাড়িতে নেই। ব্লেন্ডার মেশিনের ভর্তা তার একটু ভালো লাগে না। গরুর মাংস বিশেষ কায়দায় বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করলো। সাথে খুব অল্প মশলায় রান্না করা চিংড়ি, মটরশুঁটি দিয়ে বড় মাছ, ঝাল চচ্চড়ি আর সাদা ভাত। সব শেষে ঘরে এসে সময় নিয়ে গোসল করলো সে। সুন্দর একটা জামা পরলো, চোখে কাজল দিল। পারফিউম সে সাধারণত মাখে না ধর্মীয় নিষেধাজ্ঞার জন্য, তবে স্বামীর সামনে নিশ্চয়ই মাখা যায়। খুব সুন্দর ঘ্রাণাওয়ালা সুগন্ধি উপহার পেয়েছিল সে, সেটা মেখে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে তনিয়ার মনে হলো বিয়ে হলে মেয়েরা সুন্দর হয়ে যায় কথাটা তাহলে মিথ্যে না। তা নিজেরই নিজেকে আগের চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর লাগছে। অপেক্ষা শেষ হলো। স্বরূপ এলো। সারাদিনের ক্লান্তির ছাপ চোখে মুখে। গতরাতে ঘুম হয়নি সেটার প্রভাবও আছে। তনয়াকে দেখে মৃদু মিশে সে ভেতরে চলে গেল। গোসল সেরে খানিক বিশ্রাম নেওয়া হয়ে গেলে তনয়া বলল, খাবে না? খুব ক্ষুধা লেগেছে। সারাদিন বলতে গেলে কিছু খাওয়া হয়নি। এত চাপ যাচ্ছে না। আহারে, চলো খাবে, আমি নিজে রান্না করেছি। স্বরূপের মুখ উজ্জ্বল হলো। তাই নাকি? তাহলে তো এক্ষুনি বসতে হচ্ছে। টেবিলে খাবারের বহর দেখে চোখ কপালে উঠল স্বরূপের। এত কিছু? হ্যাঁ, তোমার জন্য। স্বরূপের মন মায়ায় আর্দ্র হলো। মেয়েটা কত কষ্ট করেছে। সে হাত ধুতে গেল, তখনই ফোনটা বাজলো। স্বরূপ ফোন ধরতে গেল। তনয়ার একটু বিরক্ত লাগলো। কেউ তো কথা বলা যেত, এখন নিশ্চয়ই কোনো আকাশ ভেঙে পড়েনি। কিন্তু ওর ভুল ভাঙল। স্বরূপ ভীষণ উত্তেজিত স্বরে কথা বলছে। তনয়া দৌড়ে গেল সবার ঘরে। স্বরূপ ততক্ষণে একটা শার্ট গায়ে জড়িয়ে ফেলেছে। ফোনে কাকে যেন বলছে। আমি রওনা হচ্ছি। তনয়া ওর হাত ধরে বলল, কোথায় যাবে এখন? মিলির মা স্ট্রোক করেছেন, অবস্থা ভালো না, হাসপাতালে যেতে হবে। আমিও যাই। না না, তুমি গিয়ে কি করবে? কাউকে চেনো না। তুমি থাকো, অবস্থা ভালোর দিকে গেলেই আমি চলে আসব। আর কোনো অসুবিধা নেই, ভয় পেও না। এই বিল্ডিং খুবই সেফ। তনিয়া আর কিছু বলার খুঁজে পেল না। স্বরূপ চলে গেল। টেবিলের খাবারগুলো পড়ে রইল অযত্নে। খাবার মানুষ চলে গেছে। তনিয়া অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলো। স্বরূপ এলো না, কোনও ফোন করলো না, ফোন রিসিভও করলো না। তনিয়া যখন খাবারগুলো তুলে রাখছিল তখন ওর চোখে পানি চলে এলো। সে সত্যি ভীষণ যত্ন করে রান্না করেছিল। আবার খারাপও লাগলো নিজের স্বার্থপর চিন্তার জন্য।
ওদিকে একজনের মা মরতে বসেছে আর সে খাবার নিয়ে ভাবছে। স্বরূপ ফিরল সকালে, ততক্ষণে অফিসের সময় প্রায় হয়ে এসেছে। মিলিয়াপুর মা কেমন আছে? ভালো না, শরীর একপাশ প্যারালাইজড হয়ে গেছে, কথাবার্তাও বন্ধ। স্বরূপ দ্রুত গোসল করে তৈরি হয়ে নিল, ততক্ষণে তনয়া নাস্তা বানিয়ে ফেলেছে। স্বরূপ নাস্তার টেবিলের দিকে তাকাতে হঠাৎ মনে পড়ে গেল গতকাল তনয়া তার জন্য অনেক রান্না করেছিল। সে তনয়ার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে বলল, সরি তনয়া, কাল কিছু খেতে পারিনি, এখনো সময় নেই একদম। সে টেবিলে বসলো না, শুধু সিদ্ধ ডিম এক গ্লাস দুধ দিয়ে গিলে নিয়ে দৌড় দিল। তনয়ার মনে হয়েছিল গতদিনের মতন একটা চুমু তো অন্তত কপালে ছুটবে, তাও হলো না। গতরাতে ঘুম হয়নি, খাওয়াও হয়নি, এখন আর ভালো লাগছে না। আলস্য ভর করেছে শরীরে। সে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। সারাটা দিন এভাবেই কাটলো তার। দুরি খালা কি করছে আজ দেখলেও না। সংসারের প্রতি মন কি তবে সংসার করা মানুষটার উপর নির্ভর করে? সম্পর্ক ভালো থাকলে বস্তুগত সুখ পাওয়া যায়, না থাকলে না। কিন্তু তাদের সম্পর্ক তো খারাপ হয়নি, শুধু তনিয়ার মন খারাপ হয়েছে। বিকেলের দিকে রূপা এলো তনিয়ার সাথে দেখা করতে। সে মূলত মিলির মাকে দেখতে এসেছিল, ওদের বাসা কাছে হওয়াই চলে এসেছে। রূপা এসে অনেক গল্প করলো, একগাদা গল্প, সব সংসারের। যাওয়ার আগে জিজ্ঞেস করলো, কেমন লাগছে তনু? ভালো। ভালোবাসি হচ্ছে? তনিয়া হাসলো। হ্যাঁ হচ্ছে, কিন্তু তুমি আমার বন্ধু এখনো ভাবে লাভ ইজ জাস্ট এ ম্যাচ। ও একটা মাথা মোটা। ঠিক বলেছ। দুই বোন একসাথে হাসলো। তনিয়ার মন ভালো হয়ে গেল। রাতে স্বরূপ ফিরল, তবে কিছুক্ষণের জন্য। আবার রওনা দিল হাসপাতালে, তবে আজ খেয়ে গেল। তনিয়া গতকালে রান্নাই গরম করেছিল, কিন্তু খেয়ে স্বরূপ কোনো মন্তব্য করল না। তার মন যেন অন্য কোথাও চলে গেছে। তনয়া অভিমানে অনেক রাত পর্যন্ত জেগে বারান্দায় বসে রইল। স্বরূপের দরজা খোলার শব্দ পেয়ে চুপচাপ বিছানায় গিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সে জেগে আছে দেখলে নিশ্চয়ই কোনো কথা বলার ইচ্ছে এখন আর তার হচ্ছে না। ভোরে স্বরূপ ঘুম থেকে উঠে দেখল তনয়া বারান্দায় বসে আছে চুপচাপ। এত সকালে উঠে গেছো যে? প্রশ্ন করল সে। তনয়া উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, নাস্তা করবে তো? কি খাবে? যা বানাবে তাই। পরোটা করি? তোমার ইচ্ছে। তনয়া উঠে চলে গেল। স্বরূপ প্রতিদিন সকালে ট্রেডমিলে দৌড়ায় 8 ঘন্টা। কয়েকদিন হয়ে গেল নানা ঝামেলায় সেটা বন্ধ হয়ে আছে। সকাল সকাল খানিকটা এক্সারসাইজ করলে দিনটা ভালো কাটে। এক্সারসাইজ করে পরোটা খাওয়া ঠিক হবে না, কিন্তু তনয়া শখ করে বানাচ্ছে যখন, সে খাবে। স্বরূপ ব্যায়াম শেষে খানিকটা বিশ্রাম নিয়ে গোসলে ঢুকলো। ততক্ষণে তনয়া টেবিল সাজিয়ে ফেলেছে। সে স্বরূপকে ডাকতে এসে সে দেখল স্বরূপ গোসলে গেছে। তনয়া এই ফাঁকে বিছানা গুছিয়ে ফেলল। স্বরূপ বের হলো, তার পরনে সাদা তোয়ালে বাদে আর কিছুই নেই। তনয়া একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। লজ্জাটা হচ্ছে একদম নেই। স্বরূপ খেয়াল করলো তনয়া লজ্জা পাচ্ছে। সে জামাকাপড় না পরে ঘরে ঘুরঘুর করতে লাগলো। ভাবটা এমন যেন খুব কাজ করেছে, কিন্তু তনয়ার মধ্যে কোনো অনুভূতি তো দেখা গেল না। এবার সে পেছন দিক থেকে ওর খুব কাছে এসে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, কি করছো? স্বরূপের চুলের পানি তনয়ার ঘাড়ে পড়তেই তার শরীর শিরশির করে উঠল, কিন্তু স্বরূপের উপর যে কষ্টটা জমা ছিল সেটা সরে গেল না। অভিমানের বরফ করল না। সে সরে গেল ওর কাছ থেকে। বেরিয়ে যেতে যেতে বলল, এরপর কিন্তু খাবার সব ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। স্বরূপ কিছুটা আশাহত হলো। সে কি এমন অপরাধ করে ফেলেছে? খেতে বসে এবার খুব প্রশংসা করলো স্বরূপ। পরোটা খুব সুন্দর ভাজা হয়েছে, সেই পারফেক্ট হয়েছে। এত মজার পরোটা সে বহুদিন খায়নি। পরোটার সাথে যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজি করা হয়েছে সেটাও দারুণ হয়েছে। ডিমটা পারফেক্টলি পোচ হয়েছে ইত্যাদি। কিন্তু তনয়ার ভাবের কোনো পরিবর্তন হলো না। সেও খেতে বসেছে, চুপচাপ খাচ্ছে। স্বরূপ এবার বলল, অফিসে যাবে তনয়া? সারাদিন একা একা বোর হয়ে লাভ কি? তনয়া অবাক হয়ে বলল, অফিসে যাবে মানে? মানে আমাদের অফিসে বেবি কেয়ার সেকশন আছে, নতুন মায়েরা তাদের ছোট বাচ্চা নিয়ে আসে। আমি তোমাকে নিয়ে যাব, একটা অ্যাপ্লিকেশন করে দেব, অতি সত্ত্বর নিউ ওয়াইফ সেকশন খোলা হোক। তনয়ার হাসি পেলেও সে মুখ কোনো মতে গম্ভীর রেখে বলল, আজ আমি ইউনিভার্সিটিতে যাব। হঠাৎ? তুমি কি ভুলে গেছো আমি পড়াশোনাও করি? তা করো, কিন্তু এতদিন তো যাওনি। তার উপর আগামীকাল আমাদের ফ্লাইট। সেটা তো বিকেলে। আমি কিছুটা গোছগাছ করেছি, বাকিটা রাতে আর কাল দিনে হয়ে যাবে। ইউনিভার্সিটিতে যাব নোটস কালেক্ট করতে। আবার অনেক দিন গ্যাপ পড়ে গেলে নোটসগুলো পাবো না। কিছু কোনোটাও আছে, ওখানে তো অনেক শীত, শীতের কাপড় বেশি করে নিতে হবে। ফেরার সময় মার্কেট হয়ে আসবো।
স্বরূপের যেন মনে পড়লো হঠাৎ। আরে তাই তো, কেনাকাটা করার সময় থাকতে পারলে ভালো হতো, কিন্তু আজ আবার একটা মিটিং আছে অন্য শাখায়। সেখান থেকে ফিরতে কটা বাজবে কে জানে। সমস্যা নেই, আমি পারবো। স্বরূপ আর কথা বাড়ালো না, থাকুক মন খারাপ করে, সে আর কী বা করতে পারে। তবু বের হবার আগে তনয়ার কাছে এসে কপালে চুমু খেলো। তনয়া যেন একটু হাসার চেষ্টা করলো, কিন্তু হাসলো না। দুজনেই বিমর্ষ মুখে বিদায় পর্ব সারলো। তনয়ার ইউনিভার্সিটিতে যেতে আরেকটু দেরি আছে। সে ভাবলো দুপুরের জন্য টুকটাক কিছু করে রাখবে। মন খারাপ হলে সে নিজেকে ব্যস্ত করে ফেলে, যাতে ব্যাপারটা আর মনে না পড়ে। স্বরূপ এত কথা না বলে শুধু এই দুদিনের জন্য ছোট্ট করে সরি বললেই কাজ হয়ে যেত। সে চেয়েছিল স্বরূপ বুঝুক তার কেন মন খারাপ হয়েছে, কিন্তু তা না, ফাজলামি টাইপ কথা বলে হাসানোর চেষ্টা। এসবের কোনো প্রয়োজন তো তার নেই। স্বরূপের মিটিং দ্রুতই শেষ হয়ে গেল। 11টার দিকে রওনা দিয়ে দিল নিজের অফিসের দিকে। পথে তনয়ার ইউনিভার্সিটি পড়তে সে সেখানে নেমে পড়ল। তনয়া হয়তো এখানেই, হাতে কিছুটা সময় আছে, ওর সাথে না হয় শপিংয়ে যাওয়া যাবে। খাওয়া দাওয়া একসাথে করে ফেলে একেবারে লাঞ্চের পর অফিসে যাওয়া যাবে। তনয়াকে ফোন করলো সে। হ্যাঁ বলো। কোথায় তুমি? ইউনিভার্সিটিতে। কি করো? যা করতে এসেছি। স্বরূপ বলল না সে কাছাকাছি আছে, সারপ্রাইজ দেয়া চাই একটা। সে দোকান থেকে ডেইরি মিল্ক আর কিটকাট কিনলো। দুটোর উপর স্টিকি নোট আটকে লিখলো, আই এম সরি। এবার সে ক্যাম্পাসের ভেতর ঢুকলো। ছোট ক্যাম্পাস, কাউকে খুঁজে বের করতে 10 মিনিটের বেশি লাগার কথা না, তবে তার 10 মিনিটও লাগলো না। ক্যান্টিনেই দেখা গেল তনয়াকে। স্বরূপ দূর থেকে দেখলো, একটা ছাতার নিচে বসে আছে সে। একা না, সাথে একটা ছেলে। দুজন কফি হাতে বসে গল্প করছে। একটু আগেও তনয়া তার সাথে দায়সারাভাবে কথা বলছিল। এই ছেলের সাথে কথা বলছে হাসি মুখে। ছেলেটা হয়তো কোনো যোগ বলল। তনয়াকে দেখা গেল খিলখিল করে হাসছে। দুজনকে দেখে দূর থেকে মনে হবে কাপল। মানিয়েছেও ভালো। স্বরূপ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। তার মাথা ব্যথা করতে শুরু করেছে। বহুদিন আগের ঘটনা মনে পড়ে যাচ্ছে। আগেও তার সাথে এরকমই হয়েছে। তনয়াকে সে বিশ্বাস করতে শুরু করেছিল, ভীষণ ভরসা করে ফেলেছিল মাত্র কটা দিনে। অথচ তার মনে রাখা উচিত ছিল, যেখানে কয়েক বছরের সম্পর্কে থেকেও মেয়েদের বিশ্বাস করা যায় না, সেখানে মাত্র কদিনই একজনকে এতটা বিশ্বাস করা তার কত বড় ভুল ছিল। সে আসলে একটা গর্ধ। স্বরূপ দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মাথা ফেটে যাচ্ছে এবার। বুকের ভেতরেও অদ্ভুত শূন্যতা আর হাহাকার। তনয়ার হাসি কাটার মতো বিঁধছে বুকে। সে যখন চলে যাচ্ছে তখন কয়েক পলকের জন্য তনয়ার দৃষ্টি তার উপর পড়ল। মুহূর্তেই তার মনে হলো, এই মানুষটা এরকম মূর্তি সে আগে দেখেনি। চোখ দুটো লাল হয়ে গেছে, ভাবভঙ্গি মারাত্মক। তনয়া কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে চেয়ে রইল। তার পাশে এতক্ষণ জিমি বসেছিল। জিমি ওর সাথেই অনার্স করেছে, খুব ভালো স্টুডেন্ট, একই সাথে দুর্দান্ত হিউমার। ওর সাথে কথা বলে কেউ না হেসে থাকতে পারে না। আবার ছেলেটার মন একই সাথে খুবই স্বচ্ছ। তনয়ার সাথে তার শুরু থেকেই ভালো বন্ধুত্ব। এখন ওর কাছ থেকে তনয়ার সব নোটস, সাজেশন জোগাড় করে। আজও সেজন্যই এসেছিল। কিন্তু তনয়ার মন খারাপ দেখে জিমি কাজের চেয়ে বেশি কথা বলছিল, তাকে হাসানোর চেষ্টা করছিল। জিমির মতো মানুষেরও অনেকটা সময়ই লেগে গিয়েছিল তনয়াকে স্বাভাবিক করতে, কিন্তু আচমকা কি হয়ে গেল জিমিও বুঝল না। তনয়া ব্যাগ বইপত্র ফেলে কোনো কিছু না বলে একদিকে ছুটে গেছে। চোখের পলকেই কোথায় যেন হারিয়ে গেল। কাউকে দেখে গেছে সম্ভবত, কিন্তু কে সেটা বোঝেনি। তনয়া যখন গেটের কাছে এসেছে তখন স্বরূপ একটা সিএনজিতে চড়ে বসেছে। তনয়ার দিকে সে আর ফিরিয়েও তাকায়নি। তনয়া অনেকবার ডাকলো, স্বরূপ শুনিয়েও শুনল না। সে ফোন করতে গিয়ে দেখলো ফোন ফেলেই এসেছে। আবার ফিরে গেল সে। জিমি পেছন পেছন আসছিল। সে জিজ্ঞেস করলো, পরে বলবো। তনয়া দ্রুত ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল, কিন্তু কোথায় যাবে বুঝতে পারল না। তার তখন স্বরূপের এরকম কাণ্ডের ব্যাখ্যা মাথায় ঢোকেনি। সে কি ওর অফিসে যাবে? কিন্তু যদি দেখা না করে, যদি অপমান করে? তনয়া কিছুক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুগল। তারপর ভাবলো বাসায় ফিরে যাবে। যাবার পথে অনেকবার সে স্বরূপকে কল করলো, কিন্তু প্রতিবারই স্বরূপ ফোন কেটে দিল। একসময় ফোনটা বন্ধ হয়ে গেল। বাড়ি ফিরে গোসল করতে ঢুকলে মাথাটা একটু ঠান্ডা হলো তনয়ার। শাওয়ারের পানি ঝরঝর করে তার মাথায় পড়ছিল। তখনকার দৃশ্যটা ভেসে উঠল চোখের সামনে। স্বরূপকে দেখার আগে সে জিমির কথা শুনে হাসছিল। এটাই কি তবে স্বরূপের খারাপ লাগলো? কিন্তু এত ছোট একটা বিষয়ে কেন সে রাগ করবে? তারও তো বন্ধু আছে। সেবার গ্রামে গিয়ে সে যে পুরো বিকেল মিলিয়াপুর ছবি তুলে দিল, তাতে কি তনয়া কিছু বলেছে নাকি রাগ করেছে? ওরাও তো গল্প করে, হাসাহাসি করে, তাতে সমস্যাটা কোথায়? এই বাড়াবাড়ির কারণ কি? গোসল করে বের হয়ে তনয়া অনেকক্ষণ কাঁদল। কিছুই ভালো লাগছে না।
এলোমেলো ভাবতে ভাবতে একসময় তার সব রাগ গিয়ে পড়ল রূপার উপর। ওর জন্য এসব হচ্ছে। সে রূপাকে ফোন করে ইচ্ছে মতো ছাড়লো, যা মনে এলো সব বলল। রূপা চুপচাপ শুনে গেল। সবটা শোনার পর তনয়া যখন চুপ হলো তখন রূপা বলল, তোর আর স্বরূপের মানসিকতা তো আর একরকম হবে না রে। কেন হবে না? এত ছোট মনের কেন হবে একটা মানুষ? এত সন্দেহপ্রবণ লোকের সাথে আমি কিভাবে সারা জীবন থাকবো বলো? রূপা কিছুক্ষণ চুপ থেকে বলল, তনু, তুই পুরো ব্যাপারটা আরেকবার ভেবে দেখ। তোর সাথে কিন্তু ওর আগেও দুটো ইনসিডেন্ট হয়েছে, রেল স্টেশনের একটা আর গ্রামে গিয়ে একটা। গ্রামের ঘটনাটাই স্বরূপ তোকে ব্লেম করতে পারতো, কিন্তু করেনি, প্রতিবাদ করেছে। তোকেও কোনো রেজিস্ট্রেশন দিয়ে রাখেনি। ও কি তোর ফোন চেক করে, ফেসবুকের পাসওয়ার্ড চায়? না। তাহলে বোঝ, ও তোকে সন্দেহ করে না, কখনো করেনি। তুই ওর সাথে সকালে রাগ দেখিয়েছিস, ও হয়তো তোর রাগ ভাঙাতেই গিয়েছিল, কিন্তু গিয়ে দেখেছে তুই দিব্যি হাসি খুশি আছিস অন্য এক ছেলের সাথে। ব্যাপারটা উল্টোভাবে তোর সাথে ঘটলে তুইও কিছুটা রিয়াক্ট করতি। আর ওর ব্যাপারটা কিছুটা হলেও আলাদা। ওর একটা পাস্ট আছে যেটা ওকে খুব ডিপলি এফেক্ট করে রেখে গেছে। রূপা একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, আমি জানি ব্যাপারটা খারাপ হয়েছে, কিন্তু তবুও বলবো, স্বরূপ ছোট মনের না, এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি। তনয়া ঝাঁঝালো সুরেই বলল, তুমি সব সময় বন্ধুর পক্ষেই কথা বলো। তোমাকে কিছু বলাটাই ভুল। তুমি ওর পক্ষের উকিল, আমারটা বুঝবে কেন? সে রূপাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল। ইচ্ছে করছে বাড়ি চলে যেতে, কিন্তু একটা কিছু মীমাংসা না করে যাওয়াটা কি ঠিক হবে? স্বরূপ দেরিতে ফিরতে ইচ্ছে করছিল না। সারাদিন সে মাথা ব্যথা নিয়ে অনেক কষ্টে কাজ করেছে, এখন আর টিকতে না পেরে ফিরে এসেছে। আর যাওয়ার জায়গাও নেই। বাড়িটা তার একার আস্তানা ছিল, এখন যে এসে জুটেছে তার উপরে তার রাগ। বিরক্ত লাগছে সব মিলিয়ে। সে কিছুক্ষণ বেল বাজালো, দরজা খুলল না। বিরক্ত হয়ে চাবি দিয়ে দরজা খুলে ঢুকে পড়ল। সব লাইট জ্বালানো। সে কোথায় ঘাপটি মেরে পড়ে আছে কে জানে। সব ঘর বাথরুম খুঁজল স্বরূপ, পেল না কোথাও। তনয়া গেল কোথায়? হাজব তো হাওয়া হয়ে গেল নাকি? শেষ পর্যন্ত তনয়াকে পাওয়া গেল বারান্দায়। তাও ওদের বেডরুমে নয়, সবচেয়ে কোণার ঘরটায় বারান্দায় মেঝেতে শুয়ে আছে সে। বারান্দার আলো জ্বালালো স্বরূপ। তনয়া চোখ খুলল না। স্বরূপ উদ্বিগ্ন হয়ে ওর কাছে এসে বসল। শ্বাস চলছে ওর, মুখটা মলিন, চোখে কান্নার দাগ লেগে আছে। বারান্দায় প্রচণ্ড মশা, এক একটা তনয়ার গায়ে বসে রক্ত খেয়ে ফুলে ফেপে আছে। স্বরূপ ওর কাঁধ ধরে ঝাঁকালো। তনয়া, এই কি হয়েছে তোমার? তনয়া উঠে কয়েক মুহূর্ত কিছু বুঝতে পারল না। সব মনে পড়তে একটু সময় লাগলো তার। সন্ধ্যার দিকে ভীষণ খারাপ লাগায় এখানে এসে বসেছিল, ভালো বাতাস তাই এই বারান্দায়। তারপর হঠাৎ কান্না পেতে লাগলো তার। কাঁদতে কাঁদতে কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। দুপুরে খায়নি বলে শরীর আরও ক্লান্ত হয়েছিল। স্বরূপ ওর দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। কি হয়েছে বলবে তো? তনিয়া কয়েক মুহূর্ত স্বরূপের দিকে তাকিয়ে থেকে আচমকা তার বুকে সজোরে ধাক্কা দিল। স্বরূপ অপ্রত্যাশিত আক্রমণে সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। সে হাঁ করে তাকিয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি? তনিয়ার রাগ তখন মাথায় চড়ে গেছে। সে চিৎকার করে বলল, তোমার সমস্যা কি? তোমার কি মনে হয় আমি সস্তা মেয়ে? আমি তোমাকে রেখে আরেকজনের সাথে ডেট করতে গেছি। আমার সাথে এরকম কেন করলে তুমি? এত ছোট লোক কেন তুমি? তোমারও তো বন্ধু আছে যাদের জন্য নিজের বউকে একা রেখে রাত বেরোতে ছুটে যাও। আমি কি কিছু বলেছি? কোনোদিন সন্দেহ করেছি? তাহলে তাহলে আমার সাথে কেন করলে? এত খারাপ ব্যবহার কেউ আমার সাথে কোনোদিন করেনি। কেউ আমাকে এত কষ্ট দেয়নি, এত কাঁদায়নি। তুমি একটা জঘন্য লোক, একটা। তনিয়া আর বলতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তার চরিত্র নিয়ে সন্দেহ করার। এটাও কেউ করতে পারে? সে কি স্বপ্নেও ভাবতে পারে ধোকা দেবার কথা? তনিয়ার লাল টকটকে মুখ, ফুলে ওঠা নাক, চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি আর ওর দুঃখে ভেঙে আসা চেহারা দেখে স্বরূপের মন ক্রমশ তরল হয়ে এলো। আফসোস হতে লাগলো তার। খুব ভুল হয়ে গেছে তার। সরল মনের একটা মানুষকে সে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে। তনিয়ার জন্য তার এত মায়া লাগলো। তনিয়ার কাছে এগিয়ে গেল সে, কাঁধে হাত রাখলো। তনিয়া এক ঝটকায় হাত সরিয়ে দিল। একবার, দুবার, তিনবার। স্বরূপ এবার জোর করেই দুই হাতে তার মুখটা তুলল, চুমু খেলো ঠোঁটে, ভীষণ আবেগে, অনেকটা সময় নিয়ে। বুঝিয়ে দিতে চাইল সে অনুতপ্ত।
তনয়াও নরম হয়ে এলো যখন সে বুঝলো অশ্রুকণা শুধু তার চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে না। শহরটা হঠাৎ তার সব কোলাহল থামিয়ে দিয়েছে। মেঘের আড়ালে এতক্ষণ চাঁদটা ঢেকেছিল, এখন মেঘ কেটে গেছে, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বারান্দায়, ধুয়ে দিচ্ছে সব গ্লানি, অভিমান আর মন খারাপের দিক। সকাল থেকে ভীষণ ব্যস্ত দুজন। তনিয়া যতই বলুক সে অনেক কিছু বুঝিয়ে রেখেছে, আদতে সে কি বুঝিয়েছে স্বরূপ বুঝতে পারল না। তার মনে হলো মেয়েটা গোছানোর নামে অনেক বেশি এলোমেলো করে ফেলেছে। ঘন্টা দুয়েক চেষ্টা করে এক সময় স্বরূপ হাঁপিয়ে উঠে বলল, মাফ চাই, এবার তুমি আমাকে একা কাজ করতে দাও। কাজ তো বাড়িয়ে দিচ্ছ। আচ্ছা, তুমি ওখানে ওয়াটার হিটার নিয়ে কি করবে? হঠাৎ কফি খেতে ইচ্ছে করে। কোনো দরকার নাই এসব। কফি ওখানে কিনতেই পাওয়া যায়। আর চায়ের দেশে গিয়ে কফি খেতে যাবে কোন দুঃখে? চা খেতেও তো গরম পানি লাগে। চা কিনে খাওয়া যাবে, এসব কেন নেব? আর তুমি এই ব্লাউজগুলি এলোমেলো করে রেখেছো কেন? এর মধ্যে থেকে কোনগুলো নিব বেছে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি শাড়ি অলরেডি প্যাক করে ফেলেছো। আর ওই যে ইনার, ও সবও কি তুমি ম্যাচিং ম্যাচিং নিতে চাও নাকি? তনয়া কিছু না বলে চুপ করে রইল। মনে মনে বলল, তা তো অবশ্যই, কিন্তু সেটা সরাসরি বললে তুমি কি প্রশ্ন করবে জানা আছে আমার। আচ্ছা, প্যাকিং এর বিষয়টা আমি দেখছি। তুমি যেটা ভালো পারো সেটা করো। প্লিজ কিছু বানিয়ে আনো, ক্ষুধায় চোখে অন্ধকার দেখছি। কি খেতে চাও? এনিথিং ইউ মেক। তনিয়া চলে গেল। সহজ কাটে কি বানানো যায়? আচ্ছা, প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, সাথে ডিম ভাজি করে ফেলা যায়। তনিয়া কাজে লেগে গেল। আকাশ আজ মেঘলা, অনেকদিন বৃষ্টি হয় না। আজ তারা চলে যাবে, আজই বৃষ্টি নামবে। রাতে নামলে তো আর দেখা হবে না। আচ্ছা, ওরা যদি আর না ফিরতে পারে, যদি পথে কিছু হয়ে যায়? দার্জিলিংয়ে তো অনেক বৃষ্টি হয় শোনাচ্ছে, ওখানে গিয়ে রেইনি ওয়েদার পেলে দারুণ হবে। তনিয়া শুধু কক্সবাজারের পাহাড় দেখেছে। আকাশ ছোঁয়া উঁচু পাহাড় বাস্তবে দেখলে কেমন লাগে তারা দেখতে পারবে তো? সাবধানে যাওয়া যাবে তো? প্রেশার কুকারের সিটি তাকে বাস্তবে ফিরিয়ে আনে। কিসব আবল তাবল ভাবনা। আচ্ছা, এই ভাবনাগুলো কি শুধু তারই আসে? অন্যরা কি সবকিছু স্বাভাবিকভাবেই ভাবে? সে এক ফাঁকে গিয়ে শোবার ঘরে উকি দিয়ে এলো। স্বরূপ আপন মনে কাজ করছে, চোখ মুখ খুব সিরিয়াস। ভাব দেখে লোকে ভাববে পাশের দেশের আক্রমণ থেকে দেশ রক্ষার মতন বিরাট কাজ করছে। তনয়ার হাসি পেল, কিন্তু সে শব্দ করল না। স্বরূপ আদতে কতটা সুন্দর সেটা সে হিসেব করতে পারে না, তবে তার চোখে এখন ওকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হয়। ওর মুখের প্রতিটা ভাঁজ, হাসি, হাত পা নাড়া, কাজ করা, খাবার মুখে তোলা, প্রতিটা ক্ষেত্রে তনয়ার মনে হয় ও এত সুন্দর কেন? নাকি তার চোখ গেছে? কালো জাদু করে ফেলেছে কিনা কে জানে। আচ্ছা, কালো জাদুতেই মানুষ বশ হয়, সাদা জাদুতে হয় না? সাদা জাদুটা কি? ভালোবাসা? ভালোবাসা কি? এই প্রশ্নের উত্তর কি তবে হবে ভালোবাসা এক প্রকার জাদু, হাইলি পাওয়ারফুল ম্যাজিক। কুকারের সিটির শব্দ শুনে রান্নাঘরে ঢুকলো তনয়া। খিচুড়ি হয়ে গেছে, এবার সেটা কিছুক্ষণ এমনি রেখে দিতে হবে, ততক্ষণে ডিম ভাজি হয়ে যাবে। কাজের মধ্য দিয়ে আবারও তার মাথার এলোমেলো চিন্তা আসতে লাগলো। মা বাবা আসার সময় যদি বৃষ্টি হয়, ওরা আসতে পারবে তো? মা বাবাকে একবার না দেখে গেলে ওর শান্তি লাগবে না। স্বরূপের কথা ভাবে সে। ওর তো বাবাও নেই, আছে এক মা। কেমন করে মা ছেড়ে একা থাকে? অবশ্য গ্রামে গিয়ে ও করবেই বাকি। শাশুড়ি মায়ের স্কুলটা না থাকলে সে নিজেই তাকে নিয়ে আসতো। বাড়িতে একজন অভিভাবক থাকলে ভরসা লাগে, তাদের আর কতটুকুই যত্ন করতে হয়, বরং তারাই আরও বেশি খেয়াল রাখে ছেলেমেয়ের। অনেকে শাশুড়ি নিয়ে নানা অভিযোগ শুনে তনয়ার ভয় হতো, তার শাশুড়িও এমন দজ্জাল হলে। কিন্তু স্বরূপের মায়ের মতন ভালো মানুষ দজ্জাল হতে পারবে কি? ব্যথার অনুভূতি মস্তিষ্কে পৌঁছানোর পর তনয়ার এবার হুঁশ ফিরল। হাত কেটে গেছে, কুচি কুচি মরিচের সাথে মিশে যাচ্ছে রক্ত। হাত নাড়তে নাড়তে দ্রুত উঠে পড়ল সে। বেসনের কল ছেড়ে দিয়ে হাত রাখল প্রবাহিত পানিতে। হাত ভীষণ জ্বলছে, মরিচ লেগেছিল হাতে, চোখে পানি চলে এসেছে তার। রক্ত বন্ধ হচ্ছে না। সে শোবার ঘরে গেল। ফার্স্ট এড বক্স আছে? কেন? বলতে বলতে স্বরূপ পেছনে তাকাতেই তনয়ার হাতের রক্ত চোখে পড়ল। কি হয়েছে? এগিয়ে এলো সে। কেটে গেছে। স্বরূপ দেখলো অনেকখানি কেটেছে। তনয়া ঠোঁট কামড়ে চোখের পানি আটকাবার চেষ্টা করছে। এই মেয়েটা এতটা নরম, কি করে যে কঠিন পৃথিবীতে সার্ভাইভ করবে কে জানে। সে দ্রুত ফার্স্ট এড বক্স বের করে আনলো। রক্ত বন্ধ হলে ব্যান্ডেজ লাগিয়ে দিল। এরপর জিজ্ঞেস করলো, তো হাতটা কাটলেন কেমন করে? একা একা কেটেছে? একা একা কেমন করে কাটে? নিশ্চয়ই কিছুতে লেগে কেটেছে। ছুরি? কি কাটছিলে? মরিচ। চলো দেখি।
রান্নাঘরে গিয়ে প্রথমেই উৎফুল্ল হয়ে উঠল শুরু। আরে খিচুড়ি তো আমার প্রিয় খাবার, কিন্তু তনয়া তুমি পেঁয়াজ মরিচ কাটছিলে কেন? ডিম ভাজতে। তো ডিম ভাজি কি তোমার রক্ত মাখা মরিচ দিয়ে করব নাকি নতুন করে কেটে নিব? দূর, তুমি রক্ত খাবে কেন? কারণ আমি ভ্যাম্পায়ার, ভুলে গেলে নাকি? তাহলে ব্যান্ডেজ না করে আমার রক্তগুলো খেয়ে নিলেই তো পারতে। আরে তা কি করে হয়? তুমি হলে আমার রিজার্ভ করা ব্লাড ব্যাংক। যখন খাদ্যের অভাব পড়বে তখন তোমাকে খাবো। ফালতু কথা বন্ধ করবে? না, আমি যে কটা কথা জানি তার অধিকাংশই ফালতু। আমি কি করব? কথা বলতে বলতে স্বরূপ নতুন করে মরিচ কেটে ফেলল। ডিম ভাজা শেষ হলে জিজ্ঞাসা করলো, তনয়া, তোমার কাছে দুটো অপশন। 1 চামচ দিয়ে খাবে, সেক্ষেত্রে ডিমটা আমি ভেঙে ছড়িয়ে দেবো। আর 2, স্বরূপ বলছে না দেখে তনয় অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, আর 2 কি? আমার হাতে খাবে। তনয়া সবকটা দাঁত বের করে বলল, 2। দেখো, তোমাকে আমি কত যত্ন করি, সব কাজ করে দেই। তোমার বাবা মা জানলে তোমার বদলে তাদের সব প্রপার্টি আমার নামে লিখে দেবেন। তনয়া চোখ কপালে তুলে বলল, একদিন খাইয়ে দিয়ে প্রপার্টি চেয়ে ফেলছো? না না, ওসব আমার দরকার নেই। উল্টো তাদের প্রপার্টি ফিরিয়ে নিয়ে গেলেও আপত্তি নেই। তনয়া মুখ কালো করে বলল, আমি চলে গেলে তুমি খুশি হবে? আমি মজা করেছি তনয়া, তুমি সিরিয়াস হচ্ছ কেন?